আসসালামু আলাইকুম। ওকে, তাহলে আজকে আমরা ব্লাড ভেসেল থেকে শুরু করব। হ্যাঁ, আমরা লাস্ট দিন লসিকা, লিম্পের সার্কুলেশন এগুলা সম্পর্কে বিস্তারিত পড়েছিলাম আর কি, তাই না? তো আমাদের এই রক্তবাহিকা থেকে আজকে আমরা শুরু করছি। ওকে, তো ব্লাড ভেসেল, আমরা জানি আমাদের যে ব্লাড সার্কুলেশন সিস্টেম, আমরা করডেটা পর্বের প্রাণীদের দেহে আমরা বদ্ধ রক্ত সংবহন পাই। বদ্ধ রক্ত সংবহন মানে এক্ষেত্রে ব্লাড একটা নির্দিষ্ট রক্তবাহিকার মধ্যে সীমাবদ্ধ থাকে সব সময়, তাই না? সাউন্ড শোনা যাচ্ছে না? সাউন্ড শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। ও, দাঁড়াও। দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এখন আসছে। তো আমরা জানি আমাদের বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, তাই না? এক্ষেত্রে বদ্ধ কেন বলা হচ্ছে? কারণ বিভিন্ন রক্তবাহিকার মধ্যে আমাদের ব্লাডটা সীমাবদ্ধ থাকে, ঠিক আছে? কোনো গহ্বরে পতিত হয় না। তো এক্ষেত্রে আমরা যে ব্লাড ভেসেল বা রক্তবাহিকাগুলোর সাথে পরিচিত হব সেটা হচ্ছে ধমনী, শিরা এবং কৈশিক জালিকা, ঠিক আছে? আর্টারি, ভেইন এবং ক্যাপিলারি। তো এই যে ধমনী যেসব রক্তবাহিকার মাধ্যমে সারা দেহ, সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয়, তাকে আমরা ধমনী বলি। ঠিক আছে, তাহলে শোনো, ধমনীর উৎপত্তি কোত্থেকে? ধমনী হচ্ছে আমাদের হৃৎপিণ্ড থেকে তার উৎপত্তি। হ্যাঁ, হৃৎপিণ্ড থেকে তার উৎপত্তি। এটা যদি আমাদের হৃৎপিণ্ড হয়, এই হৃৎপিণ্ড থেকে ধমনীর উৎপত্তি, হৃৎপিণ্ড থেকে সারা দেহে যাবে। সারা দেহে আমি যদি একটা সেল চিন্তা করি, এটা হচ্ছে আমাদের একটা সেল। এই সেলে গেল, এই সেলের মাধ্যমে সে এই ধমনী, এটা হচ্ছে ধমনী সেলের মাধ্যমে থাকে অক্সিজেন, পুষ্টি উপাদান, খাদ্য উপাদান যা যা আছে, এনজাইম, হরমোন সব কিছু দিল সেলে। দেন সেলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, এখানে এখন উৎপন্ন হবে ক্যাপিলারি। মূলত ধমনী ক্যাপিলারির মাধ্যমে এগুলো দেয়, এবং এখান থেকে সেল থেকে বের হবে আবার আমাদের শিরা। সেল থেকে যেটা বের হবে এটা হচ্ছে শিরা, ঠিক আছে? সেল থেকে যেটা বের হবে এটা হচ্ছে শিরা বা ভেনিউল ফাইনালি বেনা কাবা হয়ে আবার আলটিমেটলি আমাদের কোথায় ঢুকবে? হার্টে এটা ঢুকবে। তাহলে খেয়াল করো, আমাদের, আমি চিত্রটা আরেকটু করে আঁকি। এটা হচ্ছে আমাদের হার্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হার্ট। এই হার্ট থেকে আমাদের শুরু হয়েছে কি একটা ধমনীটা শুরু হয়ে এটা গেছে আমাদের কোথায়? সেলে। এটা কোথায় গেছে? এটা সেলে গেছে বা কোষে গেছে। কোষে এটা অক্সিজেন দিল, এটা প্রয়োজনীয় খাদ্য উপাদান সবগুলো দিল। এটা এরকম ক্যাপিলারি ফর্ম করলো, গিয়ে এটা কোষিক জালিকা ফর্ম করলো, ক্যাপিলারির মাধ্যমে এটা ওই যে ব্যাপন প্রক্রিয়া, কার্বন ডাইঅক্সাইড নিল, অক্সিজেনটা দিয়ে দিল। কার্বন ডাইঅক্সাইড নিয়ে এটা বেইন রূপে বেরিয়ে যাবে। তাহলে এটা কি হিসেবে বেরোবে? শিরা। বেরোবে কি? শিরা। সেলে প্রবেশ করছে কি? সেলে প্রবেশ করছে ধমনী। সেলে বা কোষে প্রবেশ করছে কে? ধমনী। কোষ থেকে বের হয়ে গেছে কে? শিরা। মনে রাখবা, কোষে প্রবেশ করছে কে? ধমনী। কোষ থেকে বের হয়ে গেছে কে? শিরা। এবং ফাইনালি এই শিরা আমাদের এটা মহাশিরা হয়ে বেনিউলটা বেনাকাবা হয়ে আলটিমেটলি আবার হার্ট বা হৃৎপিণ্ডে প্রবেশ করবে, ঠিক আছে? হার্ট বা হৃৎপিণ্ডে প্রবেশ করছে। খেয়াল করো, ধমনীর উৎপত্তি কোত্থেকে হয়েছে? ধমনীর উৎপত্তি হৃৎপিণ্ড থেকে হয়েছে। ধমনীর উৎপত্তি কোত্থেকে হয়েছে? ধমনীর উৎপত্তি হয়েছে হৃৎপিণ্ড থেকে। ধমনীর সমাপ্ত কোন জায়গায় হয়েছে? ধমনীর সমাপ্ত হয়েছে ক্যাপিলারি বা সেলে। আর শিরার উৎপত্তি কোত্থেকে হয়েছে? শিরার উৎপত্তি মাত্র এই সেল বা সেলের ক্যাপিলারি থেকে হয়েছে বা কোষিক জালিকা থেকে হয়েছে, এবং এই উৎপত্তি এখান থেকে হয়ে আলটিমেটলি শিরা শেষ হয়েছে কোথায়? হৃৎপিণ্ডে গিয়ে। মনে রাখবা, এই সার্কুলেশনটা একটু অবশ্যই মাথায় রাখবা, এটা আমাদের প্রয়োজন হয় বেসিকটা বুঝতে গিয়ে। আচ্ছা, তো ধমনীর যেসব রক্তবাহিকার মাধ্যমে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে, তাহলে কোত্থেকে বাহিত হবে? হৃৎপিণ্ড থেকে বাহিত হয়ে সারা দেহে বাহিত হয়, তাদেরকে আমরা ধমনী বলি। তাহলে ধমনীর সংজ্ঞা হচ্ছে এটাই, সারা দেহের আমাদের রক্তবাহিকাগুলো বাহিত হয়ে সারা দেহে পরিবাহিত হবে, তাকে আমরা ধমনী বলছি, ঠিক আছে?
তো এক্ষেত্রে আমাদের যে পালমোনারি ধমনী ব্যতিক্রম, মনে রাখবা পালমোনারি ধমনী এক্ষেত্রে আমাদের ব্যতিক্রমতার উদাহরণ। এই ক্ষেত্রে পালমোনারি ধমনী কি, আমরা জানি আমাদের যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে সেই হৃৎপিণ্ড থেকে ফুসফুসে পৌঁছে দেয়। স্বাভাবিকভাবে ধমনী তোমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, বাট একমাত্র পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে সে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে পৌঁছে দেয়। এবং ধমনীর পাশে 3 স্তর বিশিষ্ট, একটা হচ্ছে যোজক কলা নির্মিত বাইরে টিউনিকা অ্যাডভেন্টেশিয়া বা টিউনিকা এক্সটার্না, পেশি নির্মিত টিউনিকা মিডিয়া এবং এন্ডোথেলিয়াম গঠিত স্তর টিউনিকা ইন্টিমা। আচ্ছা, তো এবার আসো, তাহলে এটা শুকাতে শুক্র রক্তজালক সমাপ্ত হয়, তাহলে এটা ধমনী শুরু হবে কোত্থেকে, হৃৎপিণ্ড থেকে, শেষ হবে কোথায়, কোষিক জালিকায়, ঠিক আছে। এবার আসো শিরা বা বেইন। তো যেসব রক্তবাহিকার মধ্যে সাধারণত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন হয় তাকে আমরা বলি শিরা, এবং এই ক্ষেত্রে ব্যতিক্রমকে পালমোনারি শিরা। তাহলে ওই ক্ষেত্রে ব্যতিক্রম ছিল পালমোনারি ধমনী, এই ক্ষেত্রে ব্যতিক্রম পালমোনারি শিরা। কারণ এই পালমোনারি শিরা সাধারণত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, বাট এই পালমোনারি শিরা এমন এক শিরা যেটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। কোত্থেকে, কিসে, ফুসফুস থেকে আমাদের হৃৎপিণ্ডে, ফুসফুস থেকে হৃৎপিণ্ডে অক্সিজেন শব্দ রক্তটা সে পরিবহন করে। তো শিরা প্রাচীর ধমনীর অনুরূপ 3টি স্তরে গঠিত হলেও প্রাচীর বেশ পাতলা ও নরম, কিন্তু স্থিতিস্থাপক নয়। তাহলে শিরা প্রাচীর কেমন, শিরা প্রাচীর ধমনীর অনুরূপ, কিন্তু এটা 3টা প্রাচীর স্তরে গঠিত হলেও প্রাচীর বেশ পাতলা হয় এবং নরম, কিন্তু স্থিতিস্থাপক না বলতেছে আর কি। এদের লুমেন কেমন, লুমেনটা বেশ বড়, এবং মানে লুমেন মানে যে ছিদ্রপথ আর কি, লুমেনটা বেশ বড়, বাট আমাদের ধমনীর লুমেনটা বেশ ছোট শিরার চেয়ে। ধমনীর প্রান্তের কোষিক জালিকাগুলোতে ক্রমশ একত্রিত হয়ে প্রথমে সূক্ষ্ম শিরা এবং পরে বড় শিরা গঠন করে। এভাবে শিরা কোষিক জালিকা থেকে শুরু হয় এবং হৃৎপিণ্ডে শেষ হয়। তাহলে শিরা শুরু হয় থেকে কোষিক জালিকা থেকে, শেষ হয় কোথায়, হৃৎপিণ্ডে, মনে রাখবা। এরপর আসে রক্তজালক বা কোষিক জালিকা বা ক্যাপিলারি। তো রক্তজালক মানে কি, আমাদের সেলের ভিতরে যে আমাদের এখানে যে ক্যাপিলারি বা ঝালের মতো যে অঙ্গ, যে একটা স্ট্রাকচার, এটা হচ্ছে ক্যাপিলারি বা কোষিক জালিকা। তো শুধুমাত্র এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম গঠিত সূক্ষ্মাতিসূক্ষ্ম রক্তবাহিকা যা প্রশাখা ধমনী বা শিরা সংযোগস্থলে জালিকাকার বিন্যস্ত। তাহলে দেখো, এটা প্রশাখা ধমনী মানে আমাদের একদম ধমনীর যেটা একদম প্রশাখা বা শাখা প্রশাখা, আমরা জানি মহাধমনী থেকে ধমনী, তাই না, একদম যে আঠার ইউল, হ্যাঁ। তো এই যে এই শিরা সংযোগস্থল, এখানে শিরা থাকবে, তাহলে এদিকে ধমনী, এদিকে শিরা, দুটো সংযোগস্থল আমাদের তৈরি হবে কি, রক্তজালক বা ক্যাপিলারি। তো এই ক্ষেত্রে সংযোগস্থলে বিন্যস্ত হয় সেগুলো রক্তজালক বা কোষিক জালিকা বলে। এবং কোষিক জালিকার রক্ত এবং টিস্যু রসের মধ্যে ব্যাপন প্রক্রিয়ায় খাদ্য, সার, শ্বসন বায়ু এবং রেচনদ্রব্য ইত্যাদির আদান প্রদান ঘটে থাকে। তো এখানে আমাদের এই আদান প্রদানটা সম্পন্ন হয় আর কি। ধমনী এবং শিরার মধ্যে পার্থক্যটা একটু পড়ে নিও, এখানে পার্থক্যটা বেশ গুরুত্বপূর্ণ। এবারে মানব হৃৎপিণ্ড, হিউম্যান হার্ট। তো এখানে বেশ কিছু বিচ্ছিন্ন কথাবার্তা বলা আছে, এগুলো একটু পড়ে দেখবা, খুব একটা গুরুত্বপূর্ণ যে তা না। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে, মানবদেহের হৃৎপিণ্ড মাতৃগর্ভে যে কত সপ্তাহ থেকে হৃদস্পন্দনটা শুরু করে, এটা হচ্ছে 6 সপ্তাহ থেকে, ঠিক আছে। 6th উইক থেকে আমাদের হৃদস্পন্দনটা শুরু হয় এবং আমৃত্যু চলতে থাকে। হৃৎপিণ্ডের অবস্থান কোথায়, এটা হচ্ছে আমাদের যে তোমার পঞ্চম পাঁজরের ফাঁকে, আমাদের যে থোরাসিক ক্যাভিটি বা বক্ষ গহ্বর, হ্যাঁ, বক্ষ গহ্বরের মধ্যসজ্জার উপরে, এই যে বক্ষ গহ্বরে মধ্যসজ্জার উপরে দুই ফুসফুসের মাঝ বরাবর। তাহলে দুই ফুসফুসের মাঝ বরাবর, এই যে দুই ফুসফুসের মাঝ বরাবরে আমাদের বাম দিকে, অল্প একটু বাম দিকে বেশ বাঁকা হয়ে এটা অবস্থিত, এবং এটা দেখতে ত্রিকোণাকার, গোড়াটি চওড়া এবং ঊর্ধ্বমুখী হয়ে থাকে, কিন্তু সুচালু শীর্ষদেশ নিচের দিকে পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থান করে, ঠিক আছে। এরপর আসা আকার এবং আকৃতি কেমন, সাইজ অ্যান্ড শেপ। তো এটা হচ্ছে লালচে খয়েরি রঙের ত্রিকোণাকার একটা অঙ্গ, এবং এর চওড়া অংশটা হচ্ছে বেস। এখানে আমাদের যে চওড়া অংশ, এটা হচ্ছে বেস, এই দিকের অংশটা হচ্ছে বেস, এবং নিচে যে সুচালু অংশ, এটার নাম বলা হচ্ছে অ্যাপেক্স। এটা কি বলা হয়, এটা বলা হয় অ্যাপেক্স। সুচালু অংশটা হচ্ছে অ্যাপেক্স, উপরে যে চওড়া অংশ, মোটা অংশ, এটাকে বলা হচ্ছে বেস। এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে এটা 12 সেন্টিমিটার লম্বা এবং প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। এবার আসে এটা আবরণ বা কভারিং কী আছে। এটা যে আবরণ আবৃত, সেটা হচ্ছে দ্বিস্তরী, নাম তার পেরিকার্ডিয়াম। তাহলে এটা কোন আবরণ আবৃত, পেরিকার্ডিয়াম নামক আবরণ আবৃত, ঠিক আছে। পেরিকার্ডিয়ামের বাইরের দিকে তন্তুময় পেরিকার্ডিয়াম, যেটাকে আমরা ফাইব্রাস পেরিকার্ডিয়াম বলি, ভিতরের দিকে স্যারাস পেরিকার্ডিয়াম। দুই স্তরের মাঝখানে একটা থাকবে প্যারাইটাল স্তর, ঠিক আছে। স্যারাস পেরিকার্ডিয়াম আবার দুটো স্তরে বিন্যস্ত থাকবে, একটা হচ্ছে বাইরের দিকে প্যারাইটাল স্তর এবং ভিতরের দিকে ভিজারাল স্তর। এই প্যারাইটাল এবং ভিজারাল স্তরের মাঝে আমরা পেরিকার্ডিয়াল ফ্লুইড নামক একটা ফ্লুইড পাবো। তাহলে খেয়াল করো, আমাদের হৃৎপিণ্ড যে আবরণ আবৃত তার নাম পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের দুটো স্তর থাকবে, একটা হচ্ছে বাইরের তন্তুময় ফাইব্রাস স্তর, ভিতরে স্যারাস পেরিকার্ডিয়াম, এই স্যারাস পেরিকার্ডিয়াম আবার দুটো লেয়ার থাকে। স্যারাস পেরিকার্ডিয়াম আবার 2 লেয়ার, একটা হচ্ছে বাইরের দিকে প্যারাইটাল লেয়ার, এই বাইরের দিকে প্যারাইটাল লেয়ার, ভিতরের দিকে ভিজারাল লেয়ার। এই প্যারাইটাল এবং ভিজারাল লেয়ারের মাঝে আমাদের একটা ফ্লুইড থাকবে, যাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই ফ্লুইডের কাজ কি, এই ফ্লুইড হৃৎপিণ্ডকে তাপ, চাপ, ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে, হৃৎপিণ্ডের সংকুচনকে সহজসাধ্য এবং নিয়ন্ত্রণে সাহায্য করে।
এটা গেল আমাদের যে পর্দা, এটা এখন প্রাচীর বা ওয়াল, হৃৎপিণ্ড যে ফর্ম হয়েছে এখানে প্রাচীর বা ওয়ালটা কে ফর্ম করছে। তো হৃৎপিণ্ড আমাদের কার্ডিয়াক পেশি বা কার্ডিয়াক মাসল নামক এক প্রকার পেশি দ্বারা গঠিত। এখানে আমরা তিনটা স্তর দেখতে পাবো, তিনটা লেয়ার দেখতে পাবো এই প্রাচীরে। একটা হচ্ছে বাইরের এপিকার্ডিয়াম, মাঝখানে মায়োকার্ডিয়াম, ভিতরের দিকে এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়ামটা কেমন, সর্ববাহিরের স্তর, একটা বিক্ষিপ্ত চর্বি থাকবে তার মাঝে। মায়োকার্ডিয়ামটা হচ্ছে আমাদের এক্ষেত্রে মধ্যবর্তী স্তর এবং এটা সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে। আর এন্ডোকার্ডিয়াম হচ্ছে একদম ভিতরের স্তরটা, ঠিক আছে। এবার কার্ডিয়াক পেশি কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এই জায়গাটাতে একটু পড়ে নিতে পারো। কার্ডিয়াক পেশির কিছু বৈশিষ্ট্য এখানে আমরা দেখব। কোষগুলার পেশিতন্তু দিয়ে গঠিত, দেন এগুলোর দৈর্ঘ্য 0.8 মিলিমিটার, 12 থেকে 15 মাইক্রোমিটার হইতে পারে। প্রতিটা কোষ সার্কুলার নামক আবরণাবৃত্ত এবং কোষের সাইটোপ্লাজমকে আমরা সার্কোপ্লাজম বলি, ঠিক আছে। এছাড়া দুইটা পেশি সংযোগ স্থলে আমরা ইন্টারক্যালেক্টেড ডিস্ক দেখতে পাবো। এটা গুরুত্বপূর্ণ একটা লাইন। আমরা এই কার্ডিয়াক মাসলে কী পাবো, ইন্টারক্যালেক্টেড ডিস্ক পাবো। দ্যাটস এতটুকুই বললে চলবে। এবার আসলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহ। হৃৎপিণ্ডে আমরা টোটাল কয়টা প্রকোষ্ঠ পাবো, 4টা প্রকোষ্ঠ, তাই না। হৃৎপিণ্ডের টোটাল প্রকোষ্ঠ হচ্ছে 4টা। আমরা দেখব এখানে একটা পাপা অঙ্গ, এটা এর মধ্যে উপরে দুটো হচ্ছে অ্যাট্রিয়া বা অলিন্দ, নিচে দুটো হচ্ছে ভেন্ট্রিকল। তাহলে হৃৎপিণ্ডের টোটাল কয়টা প্রকোষ্ঠ আছে, 4টা। হৃৎপিণ্ডের টোটাল প্রকোষ্ঠ সংখ্যা কত, 4টা। উপরের দুটাকে বলবো আমরা অ্যাট্রিয়াম, উপরের দুটাকে আমরা বলবো অ্যাট্রিয়াম, নিচের দুটাকে কি বলবো, ভেন্ট্রিকল। উপরের দুটো অ্যাট্রিয়াম, উপরের দুটো অ্যাট্রিয়াম, নিচের দুটাকে কি বলবো, ভেন্ট্রিকল বলবো। এবং উপরের দুটো হচ্ছে অলিন্দ, নিচের দুটো হচ্ছে ভেন্ট্রিকল। অ্যাট্রিয়া, দুটি অ্যাট্রিয়ার কে দেহের অবস্থান অনুসারে ডান অ্যাট্রিয়াম এবং বাম অ্যাট্রিয়াম বলে। এবং মানে এটা যেদিকগুলো ডান দিকে সেটাকে ডান অ্যাট্রিয়াম, যেটা বাম দিকে সেটাকে বাম অ্যাট্রিয়াম, যেটা ডান দিকে ভেন্ট্রিকল ডান ভেন্ট্রিকল, যেটা বাম দিকে ভেন্ট্রিকল বাম ভেন্ট্রিকল বলা হয়। এবং অ্যাট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকুলার প্রাচীর বেশ পুরু এবং পেশিবহুল, এবং ডান এবং বাম ভেন্ট্রিকুলার মাঝে আন্তঃ অ্যাট্রিয়াল পর্দা, মানে এই যে ডান অ্যাট্রিয়াম এবং বাম অ্যাট্রিয়ামের মাঝে যে পর্দাটা থাকে এটাকে বলা হচ্ছে আন্তঃ অ্যাট্রিয়াল পর্দা। এই যে এই পর্দাটার নাম হচ্ছে আন্তঃ অ্যাট্রিয়াল পর্দা। এই পর্দাটার নাম কি, আন্তঃ অ্যাট্রিয়াল পর্দা। এবং এখানে ডান এবং বাম ভেন্ট্রিকুলার মাঝে যে পর্দাটা থাকে সেটাকে বলা হচ্ছে আন্তঃ ভেন্ট্রিকুলার পর্দা, আন্তঃ ভেন্ট্রিকুলার পর্দা। এবার যদি ডান অ্যাট্রিয়াম নিয়ে একটু পড়ো, এই জায়গায় ডান অ্যাট্রিয়ামে আমাদের কী কী থাকে। ডান অ্যাট্রিয়াম মানে এই পাশেটা। ডান অ্যাট্রিয়াম হচ্ছে অপেক্ষাকৃত বড় এবং পাতলা প্রাচীর বিশিষ্ট। এখানে সাইনোএট্রিয়াল নোট থাকবে, এস এ নোট, হ্যাঁ, নোট, বা নোট থাকবে। তাহলে এখানে কি থাকবে, সাইনোএট্রিয়াল নোটটা থাকবে, নোটটা থাকবে। এবং এখানে পেসমেকার, আমাদের এটাকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার আর কি, হ্যাঁ, এটা আমাদের প্রাকৃতিক পেসমেকার। পেস মানে কি, পেসমেকার মানে যেটা উদ্দীপনা যোগায়, যেটা স্টিমুলেশন যোগায়, মেক করে সে। আমাদের স্টিমুলেশনটা সে শুরুতে এখান থেকে আসে আমাদের, এখান থেকে হৃদস্পন্দন শুরু হয়। এবং ডান অ্যাট্রিয়াম সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে যথাক্রমে পশ্চাৎ এবং আমাদের সম্মুখ এবং পশ্চাৎ অঞ্চল থেকে আমাদের এবং কর্নারি শিরা এবং কর্নারি সাইনাসের মাধ্যমে হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইডের সাথে রক্ত গ্রহণ করে। তাহলে দেখো আমাদের ডান অ্যাট্রিয়ামে মূলত আমাদের দেহের উপরের অংশ থেকে সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে, দেহের নিম্নের অংশ থেকে ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে। তাহলে সুপিরিয়র ভেনা কাভা বাংলা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, আর ইনফেরিয়র ভেনা কাভার মানে হচ্ছে নিম্ন মহাশিরা। তাহলে দেহের উপর অংশ থেকে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে, দেহের নিম্ন অংশ থেকে নিম্ন মহাশয়ের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কোন যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের রাইট অ্যাট্রিয়ামে আসবে। এই অ্যাট্রিয়ামে আসবে, এটা বা ডান অলিন্দ আর কি, রাইট অ্যাট্রিয়ামে আসবে। এবং এছাড়া আমাদের যে হৃৎপিণ্ডের নিজে একটা অর্গান, ওই হৃৎপিণ্ডের অর্গান থেকে আমাদের কিছু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তৈরি হবে। এগুলো করোনারি শিরা এবং করোনারি সাইনাসের মাধ্যমে এই রাইট অ্যাট্রিয়ামে আসবে, ঠিক আছে, বুঝছো। তাহলে উপরের অংশ থেকে, নিচের অংশ থেকে, হৃৎপিণ্ড থেকে, টোটাল সবগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে আসে। ওকে, দেন এই রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকুলার মাঝে আমাদের ট্রাইকিয়াসিড কপাটিকা থাকবে। ডান দিকে মনে রাখবা, ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকুলার মাঝে আমাদের ট্রাইকিয়াসিড কপাটিকাটা থাকে। এই কপাটিকা ডান অ্যাট্রিয়াম থেকে আমাদের রক্ত আসতে দেয়, কিন্তু ডান অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার রক্ত আসতে দেয়, কিন্তু ভেন্ট্রিকল থেকে আবার অ্যাট্রিয়ামে রিগার্জিটেট হইতে দেয় না। আচ্ছা, তো আমি একটু এটা খুব একটা সামারি করে বলে ফেলি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, এটা যদি আমাদের ওকে, এটা যদি আমরা আমাদের হৃৎপিণ্ড চিন্তা করি, এটা এই হৃৎপিণ্ডের আমরা 4টা প্রকোষ্ঠ পাবো, তাই না, 4টা প্রকোষ্ঠ পাবো। এটি আমি এখান থেকে পড়াই দিই, তুমি এটা মাথায় রাখবে ভালোভাবে। এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তাহলে দেখো উপরেরগুলা কি বলি অ্যাট্রিয়াম, নিচেরগুলাকে কি বলি ভেন্ট্রিকল বলি। উপরেরগুলা হচ্ছে অ্যাট্রিয়াম, নিচেরগুলো ভেন্ট্রিকল। তো এই যে আমাদের এই রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝে এদিকে কাসপিড কপাটিকা থাকবে, একটা 3 পত্রী কপাটিকা বা 3 পত্রী একটা ভাল্ব থাকবে জায়গায়।
ডান অলিন্দ এবং ডান ভেন্ট্রিকলের মাঝে, বাম অলিন্দ বাম ভেন্ট্রিকলের মাঝে, লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝে থেকে দ্বিপত্রী কপাটিকা বা বাই কাসপিড কপাটিকা এই জায়গাটাতে থাকবে। আচ্ছা, কি হবে আমাদের এই যে রাইট অ্যাট্রিয়াম থেকে সারা দেহ থেকে আমরা যে ঊর্ধ্ব মহাশিরা বললাম, ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে দেহের উপরের অংশ থেকে, লাইক তোমার মাথা, হাত, এই অংশ থেকে ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কাভাটাকে আমরা বলি, সুপিরিয়র ভেনা কাভা থেকে আমাদের উপরের অংশ থেকে রক্ত আসবে এই জায়গাটাতে রাইট অ্যাট্রিয়ামে। দেন নিম্নাংশ থেকে তাও ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে, ইনফিরিয়র ভেনা কাভা মানে হচ্ছে নিম্ন মহাশিরা। দেখো ভেনা কাভা মানে হচ্ছে মহাশিরা, বেইন মানে হচ্ছে শিরা, বেইন মানে হচ্ছে শিরা, আর ভেনা কাভা মানে হচ্ছে মহাশিরা। ভেনা কাভা মানে কি? মহাশিরা, মানে অনেক বড় শিরা আর কি। যেহেতু অনেক বেশি রক্ত আসবে আলটিমেটলি অনেক বড় শিরা একটা দরকার না, তো ইনফিরিয়র ভেনা কাভার মধ্যে আসলো। এবং এছাড়াও হৃৎপিণ্ড থেকে, হৃৎপিণ্ড একটি নিজের অর্গান, ওখান থেকে আমাদের করোনারি শিরা এবং করোনারি সাইনাসের মাধ্যমে আলটিমেটলি এখান থেকে আমাদের রক্ত আসবে এই রাইট অ্যাট্রিয়ামে। কোনযুক্ত রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। সবসময় মনে রাখবা হৃৎপিণ্ডের ডান পাশটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে কাজ করবে, হৃৎপিণ্ডের বাম পাশটা অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে কাজ করবে। হৃৎপিণ্ডের ডান পাশটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে কাজ করবে, হৃৎপিণ্ডের বাম পাশটা অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে কাজ করবে। আচ্ছা, খেয়াল করো তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা রাইট অ্যাট্রিয়াম আসলো, রাইট অ্যাট্রিয়াম থেকে চলে যাবে কোথায়? রাইট ভেন্ট্রিকলে, রাইট অ্যাট্রিয়াম থেকে চলে যাবে রাইট ভেন্ট্রিকলে। কীভাবে যাবে? এখানে আমাদের রাইট অ্যাট্রিয়াম, এখানে কি হবে? রাইট অ্যাট্রিয়ামের যে যখন এখানে আমাদের সংকুচন ঘটবে তখন এখানে ট্রাইক্যাপসিড কপাটিকা খুলে যাবে, খুলে গেলে রাইট ভেন্ট্রিকলে আমাদের রক্তটা যাবে। তাহলে এই যাওয়াটা নিয়ন্ত্রণ করতেছে এই ট্রাইক্যাপসিড কপাটিকাটা। তাহলে এই ট্রাইক্যাপসিড কপাটিকার কাজ হলো যে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে রক্তকে যেতে দেওয়া, বাট যাতে কখনো ওভারফ্লো করতে না পারে, মানে রিগার্জিটেট করতে না পারে, বিপরীতমুখী গমন করতে না পারে রক্তটা। দেন আমাদের এই রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত চলে যাবে কোথায়? আমাদের ফুসফুসে, কারণ আমরা যে রক্তটা নিয়ে আসি এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, ডান দিকে সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এখন পিউরিফাই হইতে হবে, মানে অক্সিজেন যুক্ত হইতে হবে। এটার জন্য চলে যাবে এটা লাংয়ে, লাং মানে হচ্ছে ফুসফুস, এটার জন্য কোথায় চলে যাবে? লাংয়ে চলে যাবে, লাংয়ে আসছে। লাং থেকে আমরা নিঃশ্বাস নিব, প্রশ্বাস নিব, এগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কী হবে? এই কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেবে, বাইরে থেকে অক্সিজেনটা ভিতরে ঢুকবে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এখন অক্সিজেনেটেড হইলো। এই অক্সিজেনেটেড রক্তটা পালমোনারি শিরার মাধ্যমে চলে যাবে কোথায়? তাহলে এটা কিসের মাধ্যমে ঘটে? এটা যেটার মাধ্যমে ঘটে সেটার নাম হচ্ছে পালমোনারি ধমনী। এটার নাম কি? পালমোনারি ধমনী। এই পালমোনারি ধমনী একমাত্র ধমনী যেটা হচ্ছে ধমনী স্বাভাবিকভাবে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, বাট এটা ধমনী হওয়ার সত্ত্বেও এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করতেছে। এবার এই লাং থেকে এটা অক্সিজেনেটেড হলো, এই লাং থেকে এই অক্সিজেন রক্তটা চলে যাবে এখন লেফট অ্যাট্রিয়ামে। কিসের মাধ্যমে যাবে? পালমোনারি শিরার মাধ্যমে যাবে। কিসের মাধ্যমে? পালমোনারি শিরার মাধ্যমে। খেয়াল রেখো, তাহলে পালমোনারি শিরা একমাত্র ব্যতিক্রমী শিরা যেটা শিরা হয়েও অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করতেছে। তাহলে এখন অক্সিজেনযুক্ত রক্তটা চলে গেছে কোথায়? আমাদের লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়াম থেকে এখানে লেফট অ্যাট্রিয়াম যখন সংকুচন হবে, লেফট অ্যাট্রিয়াম সংকুচন হলে এখানে আমাদের বাইক্যাপসিড কপাটিকা খুলে যাবে। বাইক্যাপসিড কপাটিকা খুলে গেলে লেফট অ্যাট্রিয়াম থেকে রক্ত চলে যাবে লেফট ভেন্ট্রিকলে। বাইক্যাপসিড কপাটিকার কাজ হলো রক্ত যাতে রিগার্জিটেট করতে না পারে, মানে লেফট ভেন্ট্রিকল থেকে যাতে উল্টা দিকে উঠতে না পারে, তো বাইক্যাপসিড কপাটিকা এটা আমাদের কন্ট্রোল করে। দ্য লেফট ভেন্ট্রিকল হচ্ছে আমাদের সবচেয়ে শক্তিশালী পেশি আছে এই লেফট ভেন্ট্রিকলে, এবং সবচেয়ে মোটা, এই পেশিগুলো সবচেয়ে মোটা হয়। এই ভেন্ট্রিকলটা মোটামুটি সাইজে ছোটো হয়, বাট সবচেয়ে পুরু পেশি স্তর নিয়ে গঠিত। এটা খুবই জোরে পাম্প করতে পারে, এত বেশি পাম্প করে এখান থেকে অ্যাওয়াটা যুক্ত থাকে। অ্যাওয়াটা হচ্ছে মহাধমনী, অ্যাওয়াটা বাংলা হচ্ছে মহাধমনী। মহাধমনীর মাধ্যমে সারা দেহে রক্তটা পাস হয়ে যায়। মহাধমনী বা অ্যাওয়াটার মাধ্যমে আলটিমেটলি লেফট ভেন্ট্রিকল থেকে সারা দেহে রক্তটা চলে যাবে। তাহলে এইভাবে আমাদের সার্কুলেশনটা হয়। খেয়াল করো, রক্ত সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে উপর অংশ থেকে, ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে নিচের অংশ থেকে, করোনারি সাইনাস করোনারি ধমনী থেকে, হৃৎপিণ্ড থেকে আসছে রাইট অ্যাট্রিয়ামে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা। রাইট অ্যাট্রিয়াম থেকে চলে গেছে রাইট ভেন্ট্রিকলে, রাইট ভেন্ট্রিকল থেকে চলে গেছে লাংয়ে, লাংয়ে এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা অক্সিজেনেটেড হইলো। অক্সিজেনেটেড রক্তটা চলে আসলে এবার লেফট অ্যাট্রিয়ামে পালমোনারি শিরা হয়ে, পালমোনারি শিরার মাধ্যমে এটা লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম থেকে চলে গেছে লেফট ভেন্ট্রিকলে। কীভাবে? বাইক্যাপসিড আমাদের এখানে যে বাইক্যাপসিড কপাটিকা সেটার মাধ্যমে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওয়াটা হয়ে সারা দেহে। এখানে আমার এবার ডায়াস্টল কি সিস্টল কি? ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ, সিস্টল মানে হচ্ছে সংকোচন। যখন আমাদের রাইট অ্যাট্রিয়াম ডায়াস্টল হবে, মানে রাইট অ্যাট্রিয়ামে প্রেশারটা কম হবে। ডায়াস্টল মানে হা করে থাকা, মনে রাখবা ডায়াস্টল মানে হা করে থাকার মতো। ডায়াস্টল মানে এটা রক্তের জন্য হা করে আছে। রাইট অ্যাট্রিয়াম যখন ডায়াস্টল হবে মানে ডায়াস্টলের প্রসারণ হবে, ওই সময় সারা দেহ থেকে সারা দেহ থেকে রক্তটা এখানে রাইট অ্যাট্রিয়াম আসছে। যখন এখানে রাইট অ্যাট্রিয়াম রক্ত দ্বারা পরিপূর্ণ হবে, সাথে সাথে একটা সংকোচন হবে। সংকোচন হলে রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত চলে যায় রাইট ভেন্ট্রিকলে। দেন রাইট ভেন্ট্রিকল যখন সংকোচন হবে, এর পরবর্তীতে আমার চলে যাবে লাঙে রক্তটা, ঠিক আছে? এরপরে গেলো যখনই আবার আমাদের এখানে লেফট অ্যাট্রিয়ামটা সংকোচন হবে, লেফট অ্যাট্রিয়াম সংকোচন হলে এই লাং থেকে চলে আসবে আবার রক্ত কোথায়? অক্সিজেনযুক্ত রক্তটা লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়াম থেকে যখন সংকোচন হবে, লেফট অ্যাট্রিয়াম প্রসারণের ফলে এখানে রক্ত এসে পরিপূর্ণ হলো। এরপর এটা রক্তে পরিপূর্ণ হওয়ার পরে এটা যখন সংকোচন হবে, সংকোচন হলে এটা চলে যাবে, এই বাল্বটা খুলে যাবে, বাল্বটা খুলে গেলে রক্ত লেফট ভেন্ট্রিকলে চলে আসবে। লেফট ভেন্ট্রিকল যখন সংকোচন হবে সারা দেহে চলে যাবে। এভাবে সংকোচন প্রসারণ লাভ ডাব এভাবে চলতে থাকে আমাদের টোটাল ব্লাড সার্কুলেশনটা। তো আমি এখানে খুব রাফভাবে বলে দিয়েছি, তুমি এই কথাবার্তাগুলো এখন পড়বা, তাহলে মিলিয়ে নিবা। বুঝছো কিনা আমাকে জানাও একটু, সার্কুলেশনটা বুঝছো কিনা, না বলে আবার বলবো, সমস্যা নেই।
জি বুঝছি। ওকে, তো এই কথাবার্তাগুলো টোটাল এখানে দেওয়া আছে, পাতুইগুলো এখানে দেওয়া আছে। দেখো উপরের অংশ থেকে আসতেছে, নিচের অংশ থেকে যাচ্ছে, দেন এখান থেকে চলে যাবে লাঙে, লাং থেকে চলে যাবে আবার আমাদের এইদিকে আসবে, এই থেকে আবার ফাইনালি সারদাহে চলে যাবে ওয়াটার মাধ্যমে। এই প্রক্রিয়াটা হয়। তো এখানে কপাটিকাগুলো বর্ণনা দেওয়া আছে। দেখো আমরা বাইকাপসি কপাটি, ট্রাইকাপসি কপাটি দেখেছি। এরপরে অ্যাওয়াটিক সেমিনার কপাটিকা পাবো আমরা, যেখানে বিভিন্ন পড়েছি তোমার পালমোনারি, দমনী, পালমোনারি, এগুলোর গায়ে কিন্তু আমাদের এরকম সেমিলোনার একটা কপাটিকা থাকে। সেমিলোনার মানে ছাদের অর্ধেকের মতো দেখতে এটা। লোনেট মানে কি ছাদ না, লোন। তো এখানে সেমিলোনেট অর্ধেক ছাদের মতো এরকম কপাটিকা দেখতে পাবো এগুলোর গায়ে। এগুলো হচ্ছে এখানে আমরা পাই। ইউস্টার্ন কপাটিকা পাবো ইনফিরিয়র ব্যানাকা পাবো এবং ডানেট্রিয়ামের সংযোগস্থলে। আচ্ছা, এরপরে আমাদের যে হৃৎপিণ্ডটা আসলে পাম্প করতেছে এটাকে তাহলে উদ্দীপনা দিচ্ছে কে? এখানে কার উদ্দীপনায় সে এত বিশাল একটা কাজ করতেছে? এই উদ্দীপনা যোগানদাতা হচ্ছে মূলত আমাদের বিভিন্ন সংযোগী টিস্যু, যাদেরকে আমরা জাংশনাল টিস্যু বলে থাকি। এই সংযোগী টিস্যুর নাম হচ্ছে সাইনোট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডল অফ হিজ, বান্ডল অফ হিজের ডান এবং বাম শাখা মানে রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চেস অফ বান্ডল অফ হিজ, পার্কিনজি ফাইবার। এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সিকিউতে এগুলো সবচেয়ে বেশি আসে ফর সিকিউ ইনফিনিটি স্টার। আচ্ছা, তো এখানে আমাদের সিস্টল ডায়াস্টল কথাবার্তাগুলো বলা আছে, এগুলো অলরেডি আমরা আলোচনা করলাম। তাহলে এখন আমাদের এই সব কথাবার্তাগুলো এখানে আমাদের আলোচনা করা হয়েছে। সিস্টল ডায়াস্টল, সিস্টল মানে আমরা জানি সংকোচন, ডায়াস্টল মানে প্রসারণ, এবং হৃৎপিণ্ডের প্রতি মিনিটে হার হচ্ছে 70 থেকে 80 বার। এগুলো মনোযোগ দিয়ে একবার রিডিং করে নিবা, তাহলেই চলবে। এবং দিয়ে আজকে রাত্রেই তুমি লাস্ট সময় দিতে পারবে, এর আর সময় দেওয়ার সুযোগ না। আগামীকালে আমরা যদি সময় করতে পারি তাহলে আগামীকাল রসায়নের একটা চ্যাপ্টার ধরবো সেকেন্ড পেপারে, এরপরে রসায়ন ফার্স্ট পেপার নিয়ে কাজ শুরু করবো। অ্যাট্রিয়ামের সিস্টুল এগুলো পড়বা, এখানে কিছু সময় দেওয়া আছে, এটা একটু এভাবে মাথায় রাখতে পারো। অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় হচ্ছে 0.7 সেকেন্ড। যদি একটা চার্ট আছে, চার্টটা বললেই চলবে। এই যে এটা দেখো, হা করে ডায়াস্টল মানে কি, হা করে থাকা, মনে রাখবা হা করে থাকার সময়টা সবসময় বেশি। এই যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল হচ্ছে 0.7 সেকেন্ড, সিস্টুল হয় মাত্র 0.1 সেকেন্ড। ভেন্ট্রিকুলার ক্ষেত্রে দেখো এটা 0.5 সেকেন্ড, এটা 0.3 সেকেন্ড। তাহলে হা করে থাকার সময় সবসময় বেশি, এটা 0.7 সেকেন্ড, 0.1, এটা 0.5, 0.3, মাথায় রাখতে পারো এভাবে। আচ্ছা, হৃৎপিণ্ডের মায়োজনিক ক্রিয়া মানে হচ্ছে হৃৎপিণ্ড বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই আমাদের স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে এটা নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা, এটাকে হৃৎপিণ্ডের মায়োজনিক ক্রিয়া বলা হয়। এই মায়োজনিক ক্রিয়া হৃৎপিণ্ডকে সহায়তা করে বিভিন্ন জাংশনাল টিস্যু বা সংযোগী টিস্যু, যেগুলো আমরা পড়তেছিলাম। তো ফার্স্ট অফ অল আমরা পড়বো সাইনোট্রিয়াল নোড বা এসআইএন নোড নিয়ে। তাহলে সাইনোট্রিয়াল নোডের অবস্থান কোথায়? এটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়ামের প্রাচীর অবস্থিত, ডান অ্যাট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কাভার সংযোগস্থলে। তাহলে আমরা ডান অ্যাট্রিয়াম সুপিরিয়র ভেনা কাভার যে সংযোগস্থল, এই জায়গায় আমাদের এসআই নোডটা অবস্থিত। এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক পেসমেকার। দেন এটা হচ্ছে আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র থেকে কিছু স্নায়ু প্রান্ত সহ অল্প সংখ্যক হৃৎপেশি তন্ত্র নিয়ে গঠিত। এগুলো 10 থেকে 15 মিটার লম্বা, 3 মিলিমিটার চড়া, 1 মিলিমিটার পুরু। এসএন থেকে অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টি হয়। এই জায়গাটা থেকে আমাদের অ্যাকশন পটেনশিয়ালটার বা যে সিগন্যালটার মাধ্যমে আলটিমেটলি হার্টবিট হবে, এটা সৃষ্টি হয়। তো অ্যাকশন পটেনশিয়াল আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং এই সূক্ষ্ম তোমার উদ্দীপনার অনুরূপ উত্তেজনার একটা উত্তেজনার ছোটো তরঙ্গ হৃৎপেশি দিয়ে অতিক্রান্ত হয়। এবং এসএনকে পেসমেকার বা হৃৎস্পন্দক বলা হয়, কারণ এটা থেকে যে তরঙ্গ সৃষ্টি হয় এটার মাধ্যমে আমাদের উত্তেজনার তরঙ্গ এখানেই সৃষ্টি হয়। প্রথম প্রতিটি উত্তেজনার তরঙ্গ, পরবর্তী উত্তেজনার তরঙ্গ সৃষ্টি উদ্দীপক হিসেবে এটা কাজ করে। এরপর আসো অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা অ্যাভিএন নোড। তো ডান অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার প্রাচীর অবস্থিত এসআইনের অনুরূপ বৈশিষ্ট্য গঠন বৈশিষ্ট্যের অ্যাভিএন টিস্যু অ্যাভিবান্ডল নামক বিশেষ পেশিতন্তু গুচ্ছের সাথে যুক্ত থাকে এবং এসআইন থেকে অ্যাভিএন উদ্দীপনা পরিমাণ করতে 0.3 সেকেন্ড সময় লাগে। এই যে এখানে এসআইন আছে না, এরপরে আমরা পড়বো অ্যাভিএন হচ্ছে মূলত আমাদের এটা। এই অ্যাভিএনে আমাদের পৌঁছাতে টোটাল কত সেকেন্ড সময় লাগে? 0.3 সেকেন্ড সময় লাগে। এসআইন থেকে অ্যাভিএন উদ্দীপনার পরিবহনে কত সেকেন্ড সময় লাগে? 0.03 সেকেন্ড সময় লাগে। 0.3 না, 0.03। এরপরে এটা মূলত আসলে 0.3 হবে। 0. থেকে এসএন থেকে উদ্দীপনা ভেন্ট্রিকুলে পৌঁছাতে 0.1 সেকেন্ড সময় লাগে। 0.3, 0.9, 0.4 যোগ করলে, হ্যাঁ ঠিক আছে 0.3 হবে। এরপর আসো অ্যাভিয়ান উদ্দীপনা 0.9 সেকেন্ড দেরি করে। অ্যাভিয়ান আগত উদ্দীপনা, এই যে অ্যাভিয়ানের যে উদ্দীপনাটা সেখানে অ্যাভিয়ান নোড আসছে না, অ্যাভিনোড আসছে না, এই অ্যাভিনোডে যে উদ্দীপনাটা আসছে এটা এখানে 0.9 সেকেন্ড লেট করে। এটা এই 0.09 সেকেন্ড লেট করে। 0.09 সেকেন্ডকে বলা হয় অ্যাভিনোডাল ডিলে। অ্যাভিনোডাল ডিলে বলা হয় এটাকে। আচ্ছা, এরপরে এই অ্যাভিএন থেকে অ্যাভি বান্ডেলে আবার পৌঁছাতে সময় লাগে 0.04 সেকেন্ড। তাহলে খেয়াল করো আমাদের ফার্স্ট অফ অল এখানে যে তোমার এসএন, হ্যাঁ, এসএ থেকে উদ্দীপনার অ্যাভিএনে পৌঁছাতে সময় লাগে 0.03 সেকেন্ড। 0.03 সেকেন্ড। এরপরে অ্যাভিএনে এসে আমাদের এই উদ্দীপনার ঢেউটা কত সেকেন্ড লেট করে জানো? 0.09 সেকেন্ড এটা লেট করে, মানে এখানে সে অপেক্ষা করে, লাইক লেট করার মতো। তাহলে গেল 0.09 সেকেন্ড গেল। এরপরে অ্যাভিএন থেকে অ্যাভি বান্ডলে পৌঁছাতে হবে। এই যে অ্যাভি বান্ডলে পৌঁছাতে হবে, অ্যাভি বান্ডলে পৌঁছাতে সময় লাগে আবার 0.04 সেকেন্ড। তাহলে 0.03, 0.09, 0.4,
3 এবং 9 হচ্ছে 12, 12 আর 4 হচ্ছে 16, তাহলে 0.16 সেকেন্ড টোটাল। এখান থেকে আমাদের এবি বান্ডেলে পৌঁছাতে টোটাল সময় লাগে 0.16 সেকেন্ড, 16 সেকেন্ড। তাহলে এসএন থেকে উদ্দীপনা ভেন্ট্রিকলে পৌঁছাতে সময় লাগে টোটাল 0.16 সেকেন্ড, ঠিক আছে। তাহলে অ্যাভিনোটাল ডিলেটা গুরুত্বপূর্ণ, 0.09 সেকেন্ড। এরপরে বান্ডল অফ হিসে যাবে। বান্ডল অফ হিস হচ্ছে আমাদের এই যে এখানে এগুলো হচ্ছে বান্ডল অফ হিস, বান্ডল অফ হিসে যাবে এগুলো, বান্ডল অফ হিসে যাবে। দেন আমাদের বান্ডল অফ হিসে চলে যাবে পার্কিনজি ফাইবার। এখানে যে আমাদের দেখতে পাচ্ছ ফাইবার এইগুলো হচ্ছে পার্কিনজি ফাইবার। পার্কিনজি ফাইবার কি আলটিমেটলি সমগ্র দেহে আমাদের এই সিগন্যালটা চলে যাচ্ছে। তাহলে এসএনওট, এসএনওট থেকে অ্যাভিনোট, অ্যাভিনোট থেকে বান্ডল অফ হিস, বান্ডল অফ হিস থেকে পার্কিনজি ফাইবার। এবারে সব ব্লাড প্রেশারটা কি, আমরা যে রক্তচাপ নিয়ে বেরো রিসেপ্টরের ভূমিকা যদি একটু দেখি, ব্লাড প্রেশার বা ব্লাড প্রেশার বলতে আমরা কী বুঝি। তো আমরা জানি যে সিস্টোলিক চাপ মানে কি আমাদের ব্লাডের যখন সংকোচন হয়, ভেন্ট্রিকলগুলো যখন সংকোচন হয় তখন রক্তচাপ সবচেয়ে বেশি থাকে, এটাকে আমরা বলি সিস্টোলিক চাপ। আবার ভেন্ট্রিকল যখন প্রসারণ হয় তখন এটাকে আমার রক্তচাপ সর্বনিম্ন নেমে আসে, এটাকে আমরা ডায়াস্টোলিক চাপ বলি। স্বাভাবিক সিস্টোলিক চাপ হচ্ছে তোমার 100 থেকে 140, অপটিমাম হচ্ছে 120 এবং স্বাভাবিক ডায়াস্টোলিক হচ্ছে 60 থেকে 89, অপটিমাম হচ্ছে 80। তো আমরা যে স্বাভাবিক সীমার উপরে যখন আমাদের যখন আমাদের সিস্টোলিক চাপ হচ্ছে 120, যখন 120-এর কম হবে তখন এটাকে হাই প্রেশার বলি, যখন 120-এর বেশি হবে তখন আমরা সেটাকে যখন 120-এর কম হবে তখন লো প্রেশার বলি, 120-এর বেশি হলে হাই প্রেশার বলি, তাই না। আবার ডায়াস্টোলিক চাপ হচ্ছে 80, 80-এর বেশি হলে হাই প্রেশার, কম হলে লো প্রেশার, মানে দুটা যদি আমাদের এক্ষেত্রে দুটা বা বোধ মানে যে কোনো একটা কিংবা দুটাই যদি এভাবে বেশি হয় স্বাভাবিক মানের চেয়ে তাহলে হাই, আর কম হলে লো। এবার আসলে যে যন্ত্রের মাধ্যমে আমরা এই রক্তচাপটা নির্ণয় করি তাকে বলি স্পিক মোম্যানোমিটার। এখন ব্যারো রিসেপ্টর কি, ব্যারো রিসেপ্টর হচ্ছে মনে করো এটা হচ্ছে তোমার হাত, এটা হচ্ছে তোমার হাত, এটা হচ্ছে তোমার হাত, তোমার হাতে আমি একটা পিন ঢুকাই দিলাম, পিন ঢুকাই দেওয়ার ফলে তোমার এখানে সিগন্যালটা, তোমার এখানে সেন্সরি নিউরন আছে, হ্যাঁ সেন্সরি নিউরন, এই সেন্সরি নিউরনের মাধ্যমে আলটিমেটলি আমাদের তোমার এই সিগন্যালটা চলে যায় তোমার ব্রেইনে, তোমাকে আবার এখানে তোমার সিনাপসে যাবে, সিনাপসে আলটিমেটলি এখানে তোমার ব্রেইন মোটর নিউরনের মাধ্যমে তোমার হাতে একটা সংকেত দিবে যে তুমি হাতটা দ্রুত সরাই নাও, তারপর তুমি হাতটা দ্রুত সরাই নিবা। তাহলে এখানে একটা সেন্সরি নিউরনের মাধ্যমে তোমার সিগন্যালটা আগে গিয়ে দেন এখানে তোমার ব্রেইন এটাকে কন্ট্রোল করলো, তারপর এখানে তোমাকে দিল। আর তাহলে এখানে তোমার এই যে পিন ফুটা সিগন্যালটা তোমার এখানে গ্রহণ করলোটা কি, এটা হচ্ছে আমরা বলি ফ্রি নার্ভ পেন্ডিং। এখানে আমাদের ফ্রি নার্ভ পেন্ডিং থাকে কিছু, এই ফ্রি নার্ভ পেন্ডিং হচ্ছে একটা রিসেপ্টর, পেইন রিসেপ্টর। তুমি যে এখানে একটা পেইন পেয়েছো, এটা রিসেপ্টর হচ্ছে এখানে ফ্রি নার্ভ পেন্ডিং। এখানে যে তখন এখানে উত্তপ্ত হবে, তোমার এখানে যদি মোমবাতি জ্বালায় দেয় তুমি এখান থেকে হাতটা সরাই নিবা, এই জন্য কারণ হচ্ছে এখানে কিছু ফ্রি নার্ভ পেন্ডিং থাকে। ফ্রি নার্ভ পেন্ডিংগুলো তোমার এই উদ্দীপনাটা গ্রহণ করে আলটিমেটলি সেন্সরি নার্ভের মাধ্যমে তোমার মস্তিষ্কে নিয়ে যাবে, এখানে সিনাপস হয়ে এটা আমাদের আলটিমেটলি মোটর নিউরনের মাধ্যমে তোমাকে এই মাসেলটার সংকোচন বা কন্ট্রাকশন করে তোমাকে এখান থেকে হাতটা সরাই নিতে বলবে। তো এখানে সেমভাবে এই যে আমাদের উদ্দীপনাটা গ্রহণ করতে থেকে ফ্রি নার্ভ পেন্ডিং, সেমভাবে আমাদের যখন রক্তচাপ বেড়ে যায় কিংবা রক্তচাপ কমে যায়, সেমভাবে আমাদের দেহের বিভিন্ন জায়গায় কিছু রিসেপ্টর থাকে যেগুলোকে আমরা বলি ব্যারো রিসেপ্টর, যেগুলোকে আমরা কি বলি ব্যারো রিসেপ্টর। দেখো চাপ শব্দের একটা একক হচ্ছে ব্যারোমিটার, ব্যারোমিটার, হ্যাঁ। আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে এটা আছে, কেমিস্ট্রিতে এটা আছে যে ব্যারো শব্দটা আছে কিন্তু আমাদের চাপের সাথে রিলেটেড। তো ব্যারো মানে হচ্ছে চাপ। তো ব্যারো রিসেপ্টর যে চাপের কারণে যে সংবেদনশীল বা চাপের সাথে যেটা সংবেদনশীল ওটাকে বলি আমরা ব্যারো রিসেপ্টর, ঠিক আছে। তো এগুলো আমাদের সারা দেহে বিভিন্ন ব্যারিসেপ্টর থাকে। আমরা দুই ধরনের ব্যারিসেপ্টর পাই, একটা হচ্ছে হাই প্রেশার ব্যারিসেপ্টর বা উচ্চচাপ ব্যারিসেপ্টর, একটা হচ্ছে নিম্নচাপ ব্যারিসেপ্টর বা লো প্রেশার ব্যারিসেপ্টর। উচ্চচাপ ব্যারিসেপ্টর কোথায় কোথায় আছে দেখো, আমাদের যে অনুপ্রস্থ অ্যাওয়ার্টিক আর্চ এবং ডান এবং বাম অন্তঃস্থ ক্যারোটিড ধমনীর ক্যারোটিড সাইনাসে দেখো অনুপ্রস্থ অ্যাওয়ার্টিক আর্চ, এই জায়গায় একটা আর্চ ফর্ম হয়েছে, আর্চ মানে বাঁক, এই জায়গায় একটা আমাদের হচ্ছে এটা হচ্ছে অ্যাওয়ার্টা, হ্যাঁ এখান থেকে যেটা শুরু হয়েছে এটা হচ্ছে অ্যাওয়ার্টা বা মহাধমনী, এখান থেকে একটা আর্চ সৃষ্টি হয়েছে, বাঁক সৃষ্টি হয়েছে এবং এটাকে বলি অ্যাওয়ার্টা। এটাকে যেহেতু অ্যাওয়ার্টার একটা বাঁক এর জন্য এটাকে বলা হয় অ্যাওয়ার্টিক আর্চ। অ্যাওয়ার্টিক আর্চে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাওয়ার্টিক ব্যারিসেপ্টর। এরপর এটা আমাদের খাত মানে আমাদের ঘেডি যেটাকে আমরা বলি খাদ হয়ে এটা উপরে উঠবে, এগুলো হচ্ছে আমাদের ক্যারোটিড ধমনী। এই ক্যারোটিড ধমনীর উপরের দিকে আমাদের ক্যারোটিড ব্যারিসেপ্টরের ক্যারোটিক ব্যারিসেপ্টরটা থাকবে, ক্যারোটিড ধমনীতে থাকবে ক্যারোটিড ব্যারিসেপ্টর, ঠিক আছে। তো এই দুটা ব্যারিসেপ্টর আমরা এখানে পাবো। তাহলে অ্যাওয়ার্টিক আর্চ এবং ডান এবং বাম অন্তঃস্থ ক্যারোটিড ধমনী ক্যারোটিড সাইনাসে এইসব ব্যারিসেপ্টর অবস্থান করে এবং রক্তের চাপ বেড়ে গেলে এগুলা তোমার উদ্দীপ্ত হয় মানে স্টিমুলেট হয়। এই সংকেতটা কোথায় পৌঁছায় দিবে, মেডুলায় পৌঁছায় দিবে, মেডুলায় পৌঁছে দিয়ে এখানে বেসোমিটার কেন্দ্রটি, বেসোমোটর মানে যেটা আমাদের হৃৎপিণ্ডকে সে কন্ট্রোল করে, হৃৎপিণ্ড কতটুকু পাম্প করবে না করবে এগুলোকে সে কন্ট্রোল করে। তাহলে সে বেসোমিটার কেন্দ্রটা হচ্ছে তোমার হৃৎপিণ্ডের যে রেট এটাকে বাড়াই দেয়। এই বেসোমিটার কেন্দ্রটা সে দমিত করবে, দমিত মানে সাপ্রেসড করা মানে সে যে কাজ করতেছে ওটা তাকে করতে না দেয়া। বেসোমিটার কেন্দ্র স্বাভাবিকভাবে কী করে, সে হার্টবিট বাড়ায়, বাট যখন সেটাকে তাকে করতে দেওয়া হবে না তাহলে হার্টবিট অটো কমে যাবে, এটাই হয়। তাহলে এখানে বেসোমিটার কেন্দ্র যখনই দমিত হবে হার্টবিট অটোমেটিকলি কমে যাবে, ফলে সিম্প্যাথেটিক স্নায়ু বাড়াও হৃৎপিণ্ড
এবং রক্তনালীতে চেষ্টীয় ভাগ্যাবহ স্নায়ুর পরিমাণের হার হ্রাস পায়, মানে আমাদের হৃৎপিণ্ডে যে সংবেদনের হৃৎপিণ্ড পাম্পের জন্য যে সিগন্যালটা নিয়ে যায় এটাকে বলা হচ্ছে আমাদের আজ্ঞাবাহী বা মোটর স্নায়ু, এইটার হার হ্রাস পায়। হার হ্রাস পেলে মোটর আমাদের হৃৎপিণ্ড পর্যাপ্ত পাম্পিং ক্রিয়া করতে পারবে না বা পাম্পিং ক্রিয়াটা কমাই দিবে। এইভাবে আস্তে আস্তে রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। বাট কখনো যদি রক্তচাপ পড়ে যায়, মানে রক্তচাপ যদি আমাদের কমে যায়, তাহলে কী করবে, যে ক্যারোটিড এবং অ্যাডোহাইজিভ রিসেপ্টরগুলো এগুলো কী করবে, এগুলো গ্রহণ করে গ্লসোফেরিনজিয়াল এবং ব্যাগাস্নাইনের মাধ্যমে এগুলো মেটাল অবলঙ্গটা আবার জমা হবে। মেটাল অবলঙ্গটা আমাদের হৃৎপেশি, কার্ডিয়াক, পেসমেকার, দমন, এয়ারটারিল এই শিরা এই সংবেদটা প্রেরণ করবে এবং এগুলোকে বলবে যে খুব দ্রুত যাতে তারা হৃদস্পন্দনটা বাড়ায় দেয় এবং এগুলো আলটিমেটলি আমাদের হৃদস্পন্দন বাড়ায় দিয়ে রক্তচাপ স্বাভাবিক করে নিয়ে আসে। এবার আসে নিম্নচাপের রিসেপ্টর। নিম্নচাপের রিসেপ্টর কোথায় থাকে, বড় বড় সিস্টেমিক শিরা, মনে রাখবা, সকল বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা, তার মানে আমাদের পালমোনারি রক্তবাহিকা কিন্তু পালমোনারি শিরা হইতে পারে, পালমোনারি ধমনী হইতে পারে, দুটাই। দেন ডান এট্রিয়াম ভেন্ট্রিকুলার প্রাচীরে এই যে নিম্নচাপের রিসেপ্টরটা থাকে এটাকে আয়তন রিসেপ্টর বলা হয় বা ভলিউম রিসেপ্টর, এবং এসব রিসেপ্টর আয়তন বা ব্লাড ভলিউম নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপটা নিয়ন্ত্রণ করে। রক্তের আয়তন কমে গেলে রক্তচাপ কমে যায়। রক্তের চাপ পরিমাণ মানে কি, রক্তের চাপ কমে যাওয়া মানে তো আমাদের আয়তনটা কমে যাওয়া। তো আমাদের এই আয়তন রক্তের হাইপোথ্যালামাসে বাড়তে প্রেরণ করে এবং পিটুইটারি গ্রন্থি নিউরো হাইপোফিজিওটিক অ্যান্টিডায়াটিক বা ভ্যাসোপ্রেসিন হরমোন করণ বেড়ে যায়। এটা আমাদের যে বৃক্কের পানি পুনঃশোষণ, মানে আমাদের যে বৃক্ক যে আলট্রাফিল্ট্রেশন ঘটে, পানি বাইরে বের করে দেয়, প্রস্রাব তৈরি হওয়ার যে সিস্টেম, ওখান থেকে পানি পুনঃশোষণটা বাড়িয়ে দেয়, মানে আমাদের দেহে পানি ধরে রাখে বেশি। ধরে রাখলে কী হবে, আমাদের ফ্লুইডের পরিমাণ বেড়ে যাবে, ফ্লুইডের পরিমাণ বেড়ে গেলে রক্তচাপটা বেড়ে যাবে এবং আমাদের এটা কন্ট্রোল হয়। এরপর মানবদেহের রক্ত সরবরাহ বা ব্লাড সার্কুলেশন সিস্টেম ইন দ্য হিউম্যান বডি। তাহলে আমরা মানবদেহের রক্ত সংবাহ টোটাল 4 রকমের রক্ত সংবাহ, একটা হচ্ছে সিস্টেমিক, একটা হচ্ছে পালমোনারি, একটা হচ্ছে পোর্টাল, একটা হচ্ছে করোনারি। সিস্টেমিক সংবাহনটা একটু দেখো, এই জায়গায় আমাদের ফার্স্টে এগুলো তুমি একটু পড়ে দেখবা, আমি যেহেতু ফার্স্ট আপনাকে পড়িয়েছি এই জায়গায় আমি শর্টকাট খুব একটা বলে দিই। ফার্স্টে আমাদের রক্ত থেকে যাবে, দেখো লেফট ভেন্ট্রিকল, আমরা পড়ছি না, লেফট ভেন্ট্রিকল, এই যে লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত চলে যাবে কোথায়, আমাদের অ্যাওয়াটাতে, এই যে মহাধমনীতে গেছে, মহাধমনী থেকে চলে যাবে কোথায়, প্রত্যেকটা টিস্যু এবং অঙ্গে, টিস্যু এবং অঙ্গে থেকে চলে যাবে মহাশিরা থেকে ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকল। মানে খেয়াল করো যে কথাটা আমরা এই যে বিষয়গুলো এখন পড়ে আসছিলাম, এই জায়গায় আমাদের এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড থেকে এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে চলে গেছে কোথায়, সারা দেহ মানে কোথায়, প্রত্যেকটা সেলে বা টিস্যুতে, এই যে টিস্যুতে গেছে, টিস্যু থেকে আবার কই যাবে, টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা থেকে কী তৈরি হবে, শিরা তৈরি হবে না, এই শিরার মাধ্যমে আবার কোথায় চলে আসবে, ডান এট্রিয়ামে চলে আসবে, এই যে ডান এট্রিয়াম, এই যে টিস্যু থেকে চলে যাবে ডান এট্রিয়াম থেকে আবার ডান ভেন্ট্রিকলে, এই যে ডান ভেন্ট্রিকলে আসলো। এভাবে এবার পালমোনারি সংবহন মানে কি, আমাদের হৃৎপিণ্ড যে এখানে সার্কুলেশন পাচ্ছে, তাহলে হৃৎপিণ্ডের সার্কুলেশনটা শুরু হয় থেকে, এই যে এখান থেকে ডান ভেন্ট্রিকল থেকে চলে যাবে কোথায়, পালমোনারি ধমনির মাধ্যমে কোথায় যাবে, ফুসফুসে, এই যে ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনির মাধ্যমে, এটা পালমোনারি ধমনির মাধ্যমে চলে যাবে ফুসফুস থেকে চলে যায় পালমোনারি শিরার মাধ্যমে আমাদের বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে। এটা হচ্ছে আমাদের পালমোনারি সংবহন। পোর্টাল সংবহন মানে কি, আমাদের প্রত্যেকটা অর্গানে পৌঁছা দেওয়ার যে দায়িত্ব, ঠিক আছে। এক্ষেত্রে আমরা মেরুদণ্ডের প্রাণীতে হ্যাপাটিক বা রেনাল পোর্টাল সংবহন দেখা যায় এবং রেনাল পোর্টাল সংবহন মানুষের বিভিন্ন স্থানে অনুপস্থিত। মনে রাখবে যে রেনাল পোর্টাল সংবহনটা আমাদের মানুষে অনুপস্থিত থাকে। আচ্ছা, এগুলো একটু পড়ে নিবা, এগুলো রিডিং পড়ে নিবা একটু। দেন করোনারি রক্ত সংবহন মানে হৃৎপিণ্ড নিজে একটা অর্গান আমাদের, তাই না, হৃৎপিণ্ড আমাদের সারা দেহে ব্লাড সার্কুলেশনে করে, হৃৎপিণ্ড নিজে একটা অর্গান, ওই হৃৎপিণ্ডে নিজেরও অক্সিজেনযুক্ত রক্ত, পুষ্টি এগুলোর প্রয়োজন হয়। হৃৎপিণ্ডকে যে সংবহনের মাধ্যমে সার্কুলেশন দেওয়া হবে সেটা হচ্ছে করোনারি সংবহন। তো এখানে আমাদের কি হয়, সিস্টেমিক ধমনী থেকে করোনারি ধমনির মাধ্যমে হৃৎপ্রাচীর, দেন করোনারি শিরার মাধ্যমে ডান এট্রিয়ামে আলটিমেটলি আমাদের রক্তটা আবার ফিরে আসবে। সিস্টেমিক সংবহন আর পালমোনারি সংবহনের মধ্যে পার্থক্যতা আছে খুব ইনফিনিটি স্টার। লাস্টে যেটা পড়লাম এটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো ভালোভাবে একটু রিডিং পড়ে আয়ত্তে নিয়ে আসবা। এরপরে হৃদরোগের বিভিন্ন অবস্থা আমাদের করণীয় কি, হৃদরোগের আমাদের যে করণীয়, আমরা বুকে ব্যথা বা চেস্ট পেন বা এনজাইনা যেগুলোকে বলি, এগুলো আমাদের কিছু রোগের নামে এই জায়গায় বলা আছে। মনে রাখবো প্লিউরিসি মানে কি, প্লিউরিসি মানে হচ্ছে ভাইরাসের সংক্রমণ, ফুসফুসে ভাইরাসের সংক্রমণকে বলা হচ্ছে প্লিউরিসি মানে হচ্ছে ফুসফুসে ভাইরাসের সংক্রমণ, প্লিউরিসি মানে কি, ফুসফুসে ভাইরাসের সংক্রমণ। নিউমোনিয়া মানে হচ্ছে ফুসফুসে ব্যাকটেরিয়াল সংক্রমণ বা প্লুরাল যন্ত্রণা, নিউমোনিয়া মানে কি, ফুসফুসে ব্যাকটেরিয়াল সংক্রমণ। পালমোনারি এম্বোলিজম মানে কি, শ্রোণীদেশে বা নিম্নাঙ্গের শিরা থেকে জমাট রক্ত ফুসফুসে প্রবেশ করে পালমোনারি ইনফ্রাকশন হয়। কষ্ট মানে হচ্ছে আমাদের পরশুকা বা রিপ, হ্যাঁ, বক্কাসি যে তরুণাসি আছে এগুলোর প্রদাহ হলে আমরা কন্ড্রাইটিস বলি। পরশুকার ভাঙন, তীব্র বুকে ব্যথা, এগুলোতে সহজ আছে, উপরে 3-4টা বলা হয়। প্লিউরিসি মানে ভাইরাসের সংক্রমণ, নিউমোনিয়া মানে ব্যাকটেরিয়ার সংক্রমণ, মনে রাখবা।
কার্ডিওভাস্কুলার রোগ বা হৃদরোগ, কার্ডিওভাস্কুলার রোগগুলো আমাদের করোনারি হৃদরোগ নামে পরিচিত। তো এখানে হইতে পারে কনজেনাইটাল হার্ট ডিজিজ, মানে জন্মগত হৃৎপিণ্ড বিকলতা, তারপর পেরিকার্ডাইটিস, তারপর হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, তারপর রিউমেটিক আর্থাইটিস, এগুলো রিউমেটিক ফিভার, হ্যাঁ এগুলা। দেন কার্ডিওভাস্কুলার রোগের মধ্যে অন্যতম হলো করোনারি হৃদরোগ। কী জন্য হয়? আমাদের যখন হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ হয় করোনারি ধমনী সংকীর্ণতা হয়, মানে আমাদের হৃৎপিণ্ডকে যে ব্লাড সাপ্লাই দেয় এটা হচ্ছে করোনারি ধমনী। এই করোনারি ধমনী নিজে যখন আমাদের এখানে সে বিভিন্ন কারণে এখানে প্লেটলেট ফ্লাক, তারপর যখন সে রক্ত জমাট রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, তখন সে এখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনযুক্ত রক্ত পায় না, ফলে হৃৎপিণ্ড ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না। তাহলে আমাদের হৃদরোগের এই অবস্থাকে বলা হয় ইস্কিমিয়া, এবং এখানের ফলে আলটিমেটলি আমাদের অ্যানজাইনা বা বুকে ব্যথা হবে, আলটিমেটলি হার্ট অ্যাটাক হবে, এবং এক সময় গিয়ে হার্ট ফেলিউর হবে, হার্ট ফেল করবে রক্ত সাপ্লাই করতে। আচ্ছা, তো এখানে আমাদের এই যে করোনারি ধমনী যখন এখানে আমাদের কোলেস্ট্রলের কারণে এখানে ধমনী যখন শুরু হয়ে যায়, এটাকে আমরা অ্যাথারোস্ক্লেরোসিস বলি। এখানে অধিক কোলেস্ট্রল সম্পন্ন হলুদ ফ্যাটি অ্যাসিড করোনারি ধমনীর এন্ডোথেলিয়াম বা গায়ে এখানে জমা হয়, অ্যাথারোস্ক্লেরোসিস শুরু হয় আর কি। অ্যানজাইনা আমাদের দুই প্রকার হয়, একটা হচ্ছে অ্যানজাইনা মানে বুকে ব্যথা, তিন প্রকারের হয়, একটা হচ্ছে স্টেবল, একটা হচ্ছে আনস্টেবল, একটা হচ্ছে প্রিন্স মেটাল, ঠিক আছে। তো সুস্থিত অ্যানজাইনা মানে এক্ষেত্রে আমাদের একটু পরে বিশ্রাম নিলে ব্যথাটা চলে যাবে। অস্থিত অ্যানজাইনা মানে বুকের ব্যথা অনুভূত হলে অস্থিত অ্যানজাইনা হয়, মানে বিশ্রামের সময় যদি এই ব্যথা হয় তাহলে এটা অস্থিত অ্যানজাইনা। আর প্রিন্স মেটাল মানে বিশ্রাম বা ঘুমের সময় ঠান্ডার কারণে এই ব্যথাটা দেখা যায়। হার্ট অ্যাটাক মানে কি? তাহলে বললাম যে আমাদের যখন হৃৎপেশিতে যখন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন যাবে না, লাইক তাহলে এখানে এটা যদি আমাদের হার্ট হয়, হার্টে যেটা রক্ত সরবরাহ করবে এটাকে বলে করোনারি ধমনী। এই করোনারি ধমনীতে যখন কোনো কারণে এখানে চর্বি জমা হয়, প্লেটলেট ফ্লাক সৃষ্টি হয়। এই প্লেটলেট ফ্লাক কোনো কারণে যদি কখনো বিদীর্ণ হয়ে যায়, মানে ফেটে যায়, ফলে এখানে অনুচক্রিকে সেভাবে জমাট বাঁধায় ফেললে এই জায়গায় আমাদের ব্লাড যেতে পারবে না। ব্লাড যেতে না পারলে যে অবস্থাটা হবে সেটাকে বলে হার্ট ফেলিওর, সেটাকে বলা হচ্ছে কি হার্ট হার্ট অ্যাটাক হবে। আর হার্ট অ্যাটাকের কারণে যখন হৃৎপিণ্ড পর্যাপ্ত পরিমাণে রক্ত সাপ্লাই করতে পারবে না সারা দেহে, সেটাকে বলা হচ্ছে হার্ট ফেলিওর। তাহলে হার্ট অ্যাটাক হচ্ছে মূলত ব্লাড যাইতে না পারে হৃৎপিণ্ডে, আর হৃৎপিণ্ড সার্কুলেশন করতে না পারে যে বিষয়, সেটা হচ্ছে হার্ট ফেলিওর। তো বুকে ব্যথা, উদ্যাঙ্গে অস্বস্তি, ঘন ঘন শ্বাস প্রশ্বাস, বমি বা বুকে ব্যথা, এগুলো হতে পারে। হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মাঝে পার্থক্য: হার্ট অ্যাটাক হবে হৃৎপিণ্ডে, স্ট্রোক হবে মস্তিষ্কে, মাথায় রাখবা, পার্থক্যটা একটু পড়ে নিবা। হার্ট ফেলিওর মানে কি? হৃৎপিণ্ড যখন দেহের চাহিদা অনুযায়ী রক্তের সাপ্লাই দিতে পারে না, তখন তাকে আমরা বলি হার্ট ফেলিওর। এবং এখানে কিছু কথাবার্তা দেওয়া আছে, লেস ইম্পর্টেন্ট, পড়ে দেখবে। এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাইন এইটা। দেখো, বুকের এক্সরের মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাথমিক অবস্থা জানা যায়, ইসিজি এর মাধ্যমে প্রাথমিক রোগ নির্ণয় করা যায়। তাহলে হৃৎপিণ্ডের অবস্থা জানার জন্য এক্সরে, ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রামের মাধ্যমে প্রাথমিক রোগ নির্ণয় করা যায়। ইটিটি বা এক্সরে টলারেন্স টেস্টের মাধ্যমে হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা ভালোভাবে জানা যায়। তাহলে হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা ভালোভাবে জানা যায় কোনটার মাধ্যমে? ইটিটি এর মাধ্যমে। বিএনপি পরীক্ষার মাধ্যমে রক্তের হার্ট ফেলিউর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। বিএনপি বা ব্রেন নাইট্রিটিক পেপটাইডের মাধ্যমে হার্ট ফেলিউর সম্পর্কে নিশ্চিত হওয়া যায় কোনটার মাধ্যমে? আমাদের বিএনপি পরীক্ষার মাধ্যমে। তাছাড়াও অ্যানজিওগ্রামের মাধ্যমে রক্তনালীতে ব্লক আছে কি না এটা জানা যায়। এবং হৃৎপেশির অবস্থা বা মাসেলের বা কার্ডিয়াক মাসেলের অবস্থা জানার জন্য কী করতে হবে? এমআরআই করতে হবে। হার্ট অ্যাটাক হলে কোনটা দ্বারা নিশ্চিত করা হয়? ট্রপোনিয়ান আইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। তাহলে দেখো, ইসিজি এর মাধ্যমে প্রাথমিক রোগ নির্ণয়, ইটিটি এর মাধ্যমে হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা ভালোভাবে জানা যায়। বিএনপি পরীক্ষার মাধ্যমে হার্ট ফেলিউর, অ্যানজিওগ্রামের মাধ্যমে ব্লক আছে কিনা জানা যায়। হৃৎপেশি বা কার্ডিয়াক মাসের অবস্থা জানার জন্য এমআরআই। হার্ট অ্যাটাক হলে ট্রপোনিয়ান আই সবচেয়ে ওকে। এরপর হৃদস্পন্দক বা পেসমেকার সম্পর্কে আমরা যে এসআইএনউ সম্পর্কে বললাম ওইটাই, যেটা আমাদের মূলত এসআইএনউর যদি কখনো কোনো সমস্যা হয়, ওই ক্ষেত্রে এটা প্রাকৃতিকভাবে এটা লাগানো হয়, আমাদের চামড়ার নিচে ছোট একটা বিশেষ যন্ত্র লাগানো হয়, যেটাকে আমরা পেসমেকার বলি। তো যখন হৃৎপিণ্ডের স্বাভাবিক ইচ্ছে দ্রুত কিংবা ধীর কাজ করে বা অনিয়মিত কাজ করে, তখন আমাদের এটাকে এরিথমিয়া বলা হয়। এইসব রোগের চিকিৎসা আমাদের এই যান্ত্রিক পেসমেকারটা লাগানো হয় আর কি। এখানে কিছু কথাবার্তা দেওয়া আছে। পেসমেকার চাইলে পড়তে পারো, যদিও লেস ইম্পর্টেন্ট। মেকানিক্যাল হার্ট এগুলো নতুন অ্যাড করছে, একটু পড়ে নিও। আর ওপেন হার্ট সার্জারি, অন পাম্প সার্জারি, অন পাম্প সার্জারির ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের এক্ষেত্রে বাইপাস মেশিনটা, কার্ডিও পালমোনারি বাইপাস মেশিনটা ইউজ করা হয়। অফ পাম্প সার্জারির ক্ষেত্রে এটা ইউজ করা হয় না, রোবট সহযোগী সার্জারি এটা। দেন ওপেন হার্ট সার্জারি পদ্ধতি, এগুলো এমনি রিডিং দিতে পারো বড় জোর, খুব একটা দরকার হয় না। তার স্ক্লেরোসিস কি হতে আসতে পারে। দেন এনজিওপ্লাস্টির কিছু কথাবার্তা পড়বা, ভেলুন এনজিওপ্লাস্টি, শেষ, আর কিছুই নাই, আমাদের এতটুকুই আর কি ওদেরটা। তো মূলত অনেক তথ্যবহুল বলা যায়, শুরুর দিকের অংশটা বেশ একটু মানে
মনে রাখার মতো কিছু ইনফো আছে, লাস্টের টপিকগুলো থেকে সিকিউতে আসার মতো কিছু ইনফো আছে। সবগুলোই মোটামুটি ভালো পড়ে তারপর তুমি অ্যান্সার করার মতো অবস্থানে যাবা। এই অধ্যায়টা পড়ে ভালোভাবে একটু পড়তে হবে যেহেতু রিভিশন।